2022 সাল সাব উইমেন চ্যাম্পিয়নশিপের ফাইনাল দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে প্রতিপক্ষ নেপাল এবং আমরা নেপালকে হারাই দিয়ে ইতিহাসে প্রথমবারের মতো সাপের চ্যাম্পিয়ন হই। এর ঠিক 2 বছর পরে 2024 সাল আবারও সেই সাপ উইমেন চ্যাম্পিয়নশিপের ফাইনাল, আবারও দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে, আবারও প্রতিপক্ষ সেই নেপাল এবং আমরা আবারও নেপালকে হারাই দিয়ে ইতিহাসে টানা দ্বিতীয়বারের মতো সাপ উইমেন চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন হই। এর ঠিক 2 বছর পরে আবারও 2026 সালের সাপ উইমেন চ্যাম্পিয়নশিপ, তবে এবারে ফাইনালের জায়গায় সেমিফাইনাল এবং দশরথ রঙ্গশালার জায়গায় ইন্ডিয়ার গোয়া, আবারও সেই প্রতিপক্ষ নেপাল এবং আবারও আমরা নেপালকে হারাই দিয়ে টানা তৃতীয়বারের মতো সাব উইমেন চ্যাম্পিয়নশিপের ফাইনালে কোয়ালিফাই করছি। এখন বাকি আর মাত্র একটা ম্যাচ, আমরা আরেকটা ম্যাচ জিততে পারলেই সাব উইমেন চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন হব টানা তৃতীয়বারের মতো। আজকে বাংলাদেশ ভার্সেস নেপাল ম্যাচে অনেক কিছুই হয়েছে, তো আজকে ম্যাচ রিভিউ করতে গেলে অবশ্যই ম্যাচটার ব্যাপারে একটু ফুল ম্যাচের বিশ্লেষণ করা লাগবে, না হলে এই রিভিউটা অসম্পূর্ণ থেকে যাবে। আজকের ম্যাচের ফুল 90 মিনিট দুইটা ভাগে ভাগ করতে হবে। একটা হচ্ছে ঋতুপর্ণার প্রথম গোলের আগে, আরেকটা হচ্ছে ঋতুপর্ণার গোলের পরে। ঋতুপর্ণার গোলের আগে আমরা ছিলাম পুরাই ছন্ন ছাড়া, আমাদের ফুটবল বলতে কিছুই ছিল না। আমরা বল পাচ্ছি, মারতেছি, কারে মারতেছি, কাকে উদ্দেশ্য করে পাস খেলতেছি, আমরা যে আসলেই ফুটবল খেলতে গেছি সেটা বোঝা মুশকিল ছিল। আমরা মালদ্বীপ ম্যাচে যেটা করছি, আমরা ইন্ডিয়া ম্যাচে যেটা করছি, ঋতুপর্ণার গোলের আগে আমরা ঠিক সেটাই করছিলাম। ম্যাচের শুরুর 5-10 মিনিট যেভাবে নেপাল আমাদেরকে অ্যাটাক করছে, যেভাবে আমরা ডিফেন্সে ব্লান্ডার করছি, মন বলতেছিল আজকে হয়তো বা খারাপ কিছু হতে যাচ্ছে, এবং ঠিক সেটাই আমরা ঋতুপর্ণার গোলের আগ পর্যন্ত দেখছি আমাদের টিমের মধ্যে। তো মাঝে মাঝে যে আমরা একটা কথা শুনি, ম্যাচের মধ্যে একটা গোল অনেক কিছুই চেঞ্জ করে দিতে পারে, সেটা আমরা আজকে বাংলাদেশ ভার্সেস নেপাল ম্যাচে দেখছি। ঋতুপর্ণার একটা আউটস্ট্যান্ডিং গোল আসছে, অলিম্পিক গোল আসছে ডাইরেক্ট কর্নার কিক থেকে, এবং এই অলিম্পিক গোলের পরে আমাদের পুরো টিমের চেহারা 1% হলেও চেঞ্জ হয়েছে। এই ঋতুপর্ণার গোলের পরে যে এডিশনাল টাইমের সময়টা পাওয়া গেছিল, ওইখানে আমরা ভালো ভালো কয়েকটা অ্যাটাক ক্রিয়েট করি, যদিও বা ওইগুলো আহামরি ওই রকম চান্স ক্রিয়েট করতে পারি নাই, তবে আমরা অ্যাটাক জেনারেট করতে পারছি, যেটা আমরা ঋতুপর্ণার গোলের আগে করতে পারি নাই। এরপরে সেকেন্ড হাফ শুরু হয় এবং সেকেন্ড হাফেও আমি বলবো আমরা ফার্স্টে ঋতুপর্ণার গোলের আগে যে বাজে ফুটবল, যে ছন্ন ছাড়া ফুটবল খেলছি, আমরা মালদ্বীপের ম্যাচে যে বাজে ফুটবল খেলছি, আমরা ইন্ডিয়ার ম্যাচে যে বাজে ফুটবল খেলছি, এর থেকে অনেক বেটার ফুটবল খেলছি সেকেন্ড হাফে ঋতুপর্ণার গোলের পরে। তবে আমি এটাও অ্যাকসেপ্ট করতেছি, আমরা ঋতুপর্ণার গোলের পরে যে ভালো ফুটবল খেলছি এটা আমাদের জন্য এনাফ না। আমাদের ফাইনাল জিততে হইলে, আমাদের চ্যাম্পিয়ন হতে হলে এর থেকেও ভালো ফুটবল খেলা লাগবে, এবং আমি বিশ্বাস করি আমাদের মেয়েরা এর থেকেও ভালো ফুটবল খেলতে পারে, যেটা আমরা এর আগের টুর্নামেন্টগুলোতে দেখছি। আজকের ম্যাচে আমরা অনেক কিছুই ভুল করছি, আজকের ম্যাচে আমাদের কিছু পজিটিভও ছিল। তো সব কিছু নিয়ে যদি আলাপ আলোচনা করি, শুরুতেই বলি আমাদের নেগেটিভ পয়েন্ট বা আমাদের খারাপ দিকগুলা। আমার মতে আমরা যে বাজে ফুটবল খেলতেছি তার অন্যতম রিজন হচ্ছে আমাদের মিডফিল্ড লাইন। আমাদের মিডফিল্ডে রেগুলার স্টার্ট করতেছে মারিয়া মান্ডা, তবে মারিয়া মান্ডা একটু অফ ফর্মে আছে। মারিয়া মান্ডা থেকে আমরা যেই পারফরমেন্স এক্সপেকটেশনে রাখি সেটা ডেলিভার করতে পারতেছে না, যার কারণে মূলত মিডফিল্ড আমাদের অনেকটাই ডেড। এবং মারিয়ার সাথে যারা স্টার্ট করতেছে, বিশেষ করে মমিতা খাতুনকে 3টা ম্যাচে স্টার্ট দিছে, অথচ মমিতা খাতুন 3টা ম্যাচেই বলতে গেলে ইনভিজিবল ছিল। মমিতা খাতুন থেকে ওই রকম কিছুই আমরা দেখতে পারি নাই এই টুর্নামেন্টের 3টা ম্যাচেই। এবং মাঝে মাঝে যে মিডফিল্ডারটা স্টার্ট করতেছে উমেলা মার্মা অ্যাজ এ নাম্বার 10 হিসেবেও ওই রকম সাপোর্ট করতে পারতেছে না মিডফিল্ডে, মোটামুটি এভারেজ বলা যায়। এবং ইন্ডিয়া ম্যাচে মনিকা চাকমা স্টার্ট করলো, এবং মনিকা চাকমা ইনজুরিতে, এটাও আমাদের জন্য একটা ব্যাড লাক, কারণ মনিকা চাকমা যদি ইনজুরিতে না থাকতো তাহলে কিন্তু মনিকা চাকমা থেকে আমরা একটা পারফরমেন্স দেখতে পারতাম। আর মনিকা চাকমা এবং মারিয়া মান্ডা যখন একসাথে মিডফিল্ডে খেলে, আমাদের মিডফিল্ডে কিন্তু অন্যরকম একটা কেমিস্ট্রি কাজ করে, অন্যরকম একটা পারফরমেন্স আমরা দেখতে পারি।
তো আজকেও মনিকা চাকমাকে স্টার্টিং 11-এ রাখে নাই, পরে যখন সাবস্টিটিউট হিসেবে 45 মিনিটের পরে নামানো হলো, ও কিন্তু 90 মিনিট পর্যন্ত খেলাটা কন্টিনিউ করতে পারে নাই। এরপরে ওকে আবার সাবস্টিটিউট করতে হয়েছে ইনজুরির কারণে। তো যার কারণে সব কিছু মিলিয়ে মিডফিল্ডের অবস্থা এখন যাচ্ছে তাই, এবং তার সাথে স্বপ্না রানী এবং মুনকি আক্তারকে স্কোয়াডে রাখে নাই পিটার বাটলার, যার কারণে মূলত আমাদের ওই রকম ব্যাকআপও নাই মিডফিল্ডে। এবং মিডফিল্ডে আমরা আগে যে বল ডিস্ট্রিবিউশনগুলো করতাম, অর্থাৎ মিডফিল্ডের যে ম্যাজিকটা আমরা দেখতে পারতাম, সেই ম্যাজিকটা মিডফিল্ডে আর দেখা যাচ্ছে না, যার কারণে মূলত ফ্রন্ট লাইনে ওই রকম বল সাপ্লাইও হচ্ছে না, যার কারণেই মূলত আমাদের ওভারঅল যে গেম প্ল্যানটা থাকে ওইখানে ইম্প্যাক্ট পড়তেছে। আর আমাদের ফ্রন্ট লাইনে আজকে সৌরভী আখন্দ প্রীতি রাইট সাইডে স্টার্ট করছে, ওইখানে সৌরভী আখন্দ প্রীতিও কিছু করতে পারে নাই। গোলের আগে ঋতুপর্ণাও লেফট সাইডে অনেকটাই ডেড ছিল, ইনভিজিবল ছিল বলতে গেলে, আনিকা থেকেও ওই রকম কিছু দেখতে পারি নাই। পরে অবশ্য সৌরভী আখন্দ প্রীতিকে চেঞ্জ করে শামসুন নাহার জুনিয়রকে নামানো হয়, এবং এরপরে যখন ঋতুপর্ণা গোল করে এরপরে বল একটু সাপ্লাই যাওয়া শুরু করে। এবং আমার মতে আমরা যে 3টা ম্যাচ খেললাম এই টুর্নামেন্টে, 3টা ম্যাচের মধ্যে বেস্ট পারফরমেন্স ছিল আজকের ম্যাচে আমাদের শামসুন নাহার জুনিয়রের। শামসুন নাহার জুনিয়রের এই পারফরমেন্সটা যদি ফাইনালে ম্যাচ টাইম পাই বা যদি ফাইনালে স্টার্ট পাই, ওইখানেও এরকম একটা পারফরমেন্স প্রয়োজন শামসুন নাহার জুনিয়রের কাছ থেকে। আর অনেস্টলি বলতে গেলে আনিকা রানিয়া সিদ্দিকি থেকে আজকে সেন্টার ফরওয়ার্ড পজিশনে আমার মতে সাগরিকার পারফরমেন্স অনেক বেটার ছিল। আমি জানি না আপনাদের কি মনে হয়, তবে আমার কাছে সাগরিকাকে বেটার লাগছে আনিকা রানী সিদ্দিকি থেকে। এরপরে আসি একটু ডিফেন্স লাইনে। অনেস্টলি বলতে গেলে ডিফেন্স লাইন নিয়ে একটু কনসার্ন থাকতেই হবে আমাদের ফাইনালে, কারণ আমাদের যে রাইট ব্যাক খেলতেছে কোহাতি খিসকু, ওকে মূলত আমি একজন মোটামুটি ভালো সেন্টার ব্যাক হিসেবে চিনি, তবে এই টুর্নামেন্টের রাইট ব্যাক হিসেবে খুবই বাজে পারফরমেন্স করে যাচ্ছে, স্পেশালি ইন্ডিয়া ম্যাচে এবং আজকে নেপালের বিপক্ষে ম্যাচে এই কোহাতি খিসকু আজকে অনেকবার আনমার্ক অবস্থায় ছিল রাইট সাইডে প্লেয়ার নেপালের উইঙ্গাররা, এবং অনেকবার ও রেখা পাদেলকে আনমার্ক রেখে দিছে। তবে আমাদের কপাল সহায় হওয়ার কারণে নেপাল ওই গোলগুলা করতে পারে নাই, যার কারণে মূলত ম্যাচটা আমরা বাইর করতে পারছি। তো এই ডিফেন্স লাইন নিয়ে নতুন করে ভাবা উচিত পিটার বাটলারের ফাইনালে কি করা যায়। আমার মতে শিউলি আজিম যদি মেন্টালি ফিট থাকে, আমি যতটুকু জানি ও ফিজিক্যালি ফিট, তবে মেন্টালি যদি ফিট থাকে ফাইনালে রাইট ব্যাক পজিশনে শিউলি আজিমকে স্টার্ট দেওয়া প্রয়োজন। আর আমাদের সেন্টার ব্যাক প্লেয়ার সৌরভী আক্তার আফরিন এবং আফিদা খন্দকার ম্যাচের শুরুর দিকে একটু এলোমেলো থাকলেও বাকি ম্যাচটা ভালোই করছে মোটামুটি। আফিদা খন্দকার মাঝে মাঝে একটু মিনি হার্ট অ্যাটাক দিলেও কেউ না কেউ সামলাই নিছে, যার কারণে আমাদের ওই রকম বিগ হার্ট অ্যাটাক হয় নাই। আর আফরিন শুরুতে এলোমেলো থাকলেও টাইম বাই টাইম ম্যাচে ভালোই করছে। ফাইনালে আফরিন খেলবে আশা করি, এবং আশা করি আজকের ম্যাচ থেকেও ভালো করুক, পুরা টুর্নামেন্ট থেকেই ভালো করুক আফরিন। আর এই ছিল আজকের ম্যাচ নিয়ে কথাবার্তা এবং নেগেটিভ পয়েন্টগুলা। আর আজকের ম্যাচের কিছু পজিটিভ পয়েন্টের কথা যদি বলি, তার মধ্যে একটা হচ্ছে ঋতুপর্ণার গোল। ঋতুপর্ণা অনেকদিন ধরে আমাদের ন্যাশনাল টিমের জার্সিতে গোল পাচ্ছিল না, তো ঋতুপর্ণা যে গোল পাইছে এখানে কিন্তু ওর কনফিডেন্স বুস্ট আপ হয়েছে। একটাই ম্যাচ বাকি চ্যাম্পিয়ন হওয়ার জন্য, আশা করি এই কনফিডেন্সটা ফাইনাল ম্যাচে কাজে লাগবে এবং ঋতুপর্ণা ফাইনাল ম্যাচে পারফর্ম করে দেখাবে। আর আরেকটা আমার কাছে মনে হয় পজিটিভ পয়েন্ট, সেটা হচ্ছে মালদ্বীপ ম্যাচে পুরা অগোছালো ফুটবল, ছন্নছাড়া ফুটবল দেখছি। ইন্ডিয়া ম্যাচে পুরা অগোছালো ফুটবল, ছন্নছাড়া ফুটবল দেখছি। আজকেও ঋতুপর্ণার গোলের আগে পর্যন্ত ছন্নছাড়া ফুটবল দেখছি, একেবারে হতাশাজনক পারফরমেন্স দেখছি। তবে ঋতুপর্ণার গোলের পরে আমরা যে একটু গোছালো ফুটবল খেলতে পারছি, আমরা যে একটু টার্গেট ম্যান নিয়ে অ্যাটাক করতে পারছি, যদিও বা আমি বলতেছি এনাফ না, বাট করতে পারছি। আমরা একটু ছন্নছাড়া ফুটবল থেকে বাইর হয়ে একটু গোছালো ফুটবল খেলতে পারছি ম্যাচের অনেকগুলো সময়ে। তো এইটা আমার কাছে মনে হয় পজিটিভ বিষয়। এখান থেকে আমরা একটা মোমেন্টাম পাইছি, আমরা নেপালের মতো টিমকে হারাই দিছি সেমিফাইনালে, এটা আমাদের জন্য মোমেন্টাম। তো এই মোমেন্টামটা যদি আমরা ফাইনালে ক্যারি করতে পারি, এটা আমাদের জন্য অনেক বড় একটা পজিটিভ বিষয় হবে। আর এরপরে সবচেয়ে বড় পজিটিভ পয়েন্টটা হচ্ছে সেমিফাইনালে আমরা নেপালকে হারাই দিয়ে জয় তুলে নিছি এবং আমরা টানা তৃতীয়বারের মতো ফাইনালে কোয়ালিফাই করছি। তো এই হচ্ছে আমাদের আজকের ম্যাচের পজিটিভ পয়েন্ট। তো আমরা আজকের ম্যাচে জিতছি এবং আমাদের পুরো টিম এই জয়টা দেশের মানুষের জন্য
এবং শিউলি আজিমের মা মারা গেছিল, আপনারা সবাই জানেন গতকালকে শিউলি আজিমের মায়ের জন্য উৎসর্গ করছে, যেটা আমার কাছে খুবই ভালো মনে হয় এবং করা উচিত টিমমেট হিসেবে। আর টিমের সবাই কিন্তু মানে শিউলি আজিমকে কেন্দ্র করে সেলিব্রেশন করছে ম্যাচ জয়ের পরে, অবশ্যই এটা করা উচিত, টিমের মধ্যে বন্ডিং থাকা উচিত, আমি অ্যাপ্রিসিয়েট করি এটাকে। আর আজকে বাংলাদেশ ভার্সেস নেপাল ম্যাচ নিয়ে আপনাদের কি মতামত কমেন্টে জানাবেন, আর সেই অলিম্পিক গোলটা নিয়ে আপনাদের কি মতামত সেটাও কমেন্টে জানাবেন। আর আপনাদের সাথে আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।